আমার হাতে রহমান বাড়ির চাবি তুলে দেবে। কার অপরাধের বোঝা আপনারা বয়ে বেড়াচ্ছেন? কে এই তৃতীয় পক্ষ? সোহেল, লাস্ট টার্নিং দিলাম, এরপর বাইক বুকের উপর উঠাই দিব। সোহেলের কাজ নিয়ে আপনাকে একদমই মাথা ঘামাতে হবে না খালা। সোহেল সবসময় সৎভাবে কাজ করবে, ও পরিশ্রম করবে, কিন্তু কখনো অন্যায়ের সামনে ওর মাথা নত করবে না। কি মামুনি, একটা গল্প শুনবি মামুনি? এক দেশে একটা বড় ডালিম কুমার ছিল। ডালিম কুমারটার কোনো কাজ ছিল না, সারাদিন বসে বসে শুধু খেত, ঘুমতো, আর তার একটা ছোট্ট রাজকুমারী ছিল, তাকে আদর করত। বসে বসে খেলে কি হয় জানো তো? রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। তারও একই অবস্থা হয়েছে। তারপর কি হয়েছে জানো? তার টাকা না সব শেষ হয়ে গেছে। তারপরে কি হয়েছে জানো? তারপর সে ভেবেছে এভাবে বসে থাকলে তো চলবে না, কাজ করতে হবে, নাহলে তো খাবার ফুরিয়ে যাবে। তখন ডালিম কুমার তার ঘোড়াটাকে টকবক 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 করে বেরিয়ে গেল কাজের খোঁজে। তারপর একদিন কি হলো জানো? প্রথমে গেল বড় একটা ফ্যাক্টরির সামনে, কারখানা আছে না, কারখানার সামনে। তারপর গিয়ে দেখে ওখানে শত শত মানুষ কাজ করছে। ভাবলো এইখানে যাই, এখানে গেলে একটা কাজ পাবো। তারপর ওই ফ্যাক্টরির যে হেড আছে না, হেডের কাছে গেছে। হেডের কাছে গিয়ে বলছে, এই যে আমাকে কাজ দিন, আমার ছোট্ট একটা রাজকুমারী আছে, তার খাবার কিনতে হবে। তারপর হেডটা শুধু হেসেছে, কোনো কাজ দেয়নি জানো? তারপর রাজকুমার আরেকটা ফ্যাক্টরিতে গেল, তারপর সেখান থেকে আরেকটা ফ্যাক্টরিতে গেল। তারপরে ডালিম কুমার আর একটা ফ্যাক্টরিতে চলে গেল। সেখানে গিয়েও দেখে কিছু নেই। তারপর কি করবে? আর একটা ফ্যাক্টরিতে গেল। তারপর দেখে কোথাও কোনো কাজ নেই। তারপর একদিন ডালিম কুমার যখন একা বসে বসে কান্নাকাটি করছিল, তখন না হঠাৎ একটা লোক আসলো, এসে তাকে একটা কাজ দিল। কাজটা অত বড় না মা, অনেক ছোট। এই সবার জন্য খাবার বানানো, ফুড ফরমায়েশি। কিন্তু ডালিম কুমার না একদম পিছপা হয়নি। ডালিম কুমার কাজটা করতে রাজি হয়ে গেছে। বল না মা, ডালিম কুমার কি কাজটা ঠিক করেছে? বাবাকে বলে দাও তো, ডালিম কুমার একদম ঠিক কাজটাই করেছে, কারণ পৃথিবীতে কোনো কাজই ছোট না। বাবা আসো। পালকি, আমি মনে হয় ভালো করে গল্প বলতে পারি না, তাই না? না, তুমি একদমই পারো না। পারলে কি আর রূপকথা শুনে কেউ কাঁদে? এই যে কি করছো তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও
আমি এখন থেকে আর কোনো গল্প বলবো না, ওকে? ঠিক আছে? তুমি জানো কি বলবে বলছিলে? ইয়ে, আদনান খান, ফিল্ম ডিরেক্টর আদনান খান আজকে এসেছিলেন আমার কাছে। কেন? সাবার ব্যাপারে কথা বলতে। আদনান খান বললেন সাবা তার আশপাশের সবার ক্ষতি মেনে নিলেও কখনো আপনার ক্ষতি মেনে নেবে না। যে শাস্তি আপনার হবার কথা ছিল, সাবা সেই শাস্তি নিজের কাঁধে নিয়েছে। এখন তুমি বলো পালকি, আমার কি করা উচিত? আমার কি যাওয়া উচিত? অবশ্যই তোমার যাওয়া উচিত সোহেল। সাবা আমাদের জন্য অনেক কিছু করেছে। এখন যদি আমরা সুযোগ পাই তাহলে আমাদের ওর জন্য কিছু করা উচিত। থ্যাংক ইউ পালকি। আমার মনে হয় আপনি আমার কথা বোঝেননি। আমারও মনে হয় আপনি আমার কথা বুঝতে পারেননি। আমি আপনাকে বলেছি, ফিল্ম হোক বা কেস আপিল হোক, আমি এই কোনটার একটাও করব না। আমি এখানে 10 বছরের সাজা পেয়েছি, আর এই সাজা শেষ করেই আমি পৃথিবীর আলো বাতাস দেখব। দেখুন সাবা, আপনি ফিল্ম করবেন কি করবেন না এটা একদমই আপনার ইচ্ছা। আপনার ইচ্ছে হলে আপনি করবেন, না ইচ্ছে হলে আপনি করবেন না। কিন্তু নতুন করে আপিল করার বিষয়টা, এটা কিন্তু শুধু আমার একার ইচ্ছা না, আরো একজনের ইচ্ছে আছে। যে আরও একজন? কে সে? চলে আসুন। সাবা আপনাকে দাঁ দেখলে বোধহয় কিছুই বিশ্বাস করবেন না। আপনি একজন ডিরেক্টর, এখন তো দেখছি আপনি একজন অভিনেতাও। শুধু শুধু কেন মিথ্যে? সোহেল, কেমন আছো সাবা? তোমাকে এই অবস্থায় দেখব এটা আমি কোনোদিন ভাবিনি। আমিও কি সেটা ভেবেছি সোহেল? অনেকদিন পর আমাদের দেখা হবে, তাও সেটা হবে এই জেলখানায়। সাবা, আমি চাই এই মামলার যে রায় তার বিরুদ্ধে আপিল করা হোক। না না সোহেল, কেন সাবা? না। দেখো সাবা, এতদিন আমি আর অন্য সবার মতো ভেবেছি তুমি অপরাধী, তাই তোমার এসব মামলা সাজা নিয়ে কখনোই কিছু ভাবিনি। কিন্তু এই আদনান সাহেব যখন আমার সামনে এসে অনেক কিছুই পরিষ্কার করে দিলেন, তখন জানো সাবা, তুমি যাতে জেল থেকে বের হতে না পারো সেজন্য আদনান সাহেবকে হুমকি দেওয়া হয়েছে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি অন্যের অপরাধ নিজের কাঁধে নিয়েছো বলেই অপরাধীরা আজকে জেলের বাইরে, আর তুমি জেলখানায় বসে তাদের অপরাধ ভোগ করছো বলেই ওরা আমাদেরকে হুমকি দিতে পারছে। তোমাকেও কি আজ আদনান সাহেবকে দিয়েছে, কাল আমাকে দিবে। ওরা কোনোভাবে চায় না তুমি জেল থেকে বেরিয়ে যাও। আমি চাই না জেল থেকে বের হতে। আমি বের হলে পুলিশ তোমাকে ধরবে। আমি যদি বলি জবানবন্দিটা মিথ্যে, তাহলে এই পুরো কেসটা তোমার বিরুদ্ধে যাবে, তোমার পরিবারের বিরুদ্ধে যাবে, আর আমি তোমার কোনো ক্ষতি হতে দিতে চাই না সোহেল। কিন্তু আমিও তোমার কোনো ক্ষতি হতে দিতে পারি না সাবা। তুমি যে আমাকে বাঁচাতে গিয়ে এত বড় একটা শাস্তি নিজের কাছে নিয়েছো, এটা যখনই ভাবি প্রতিনিয়ত আমি ছোট হয়ে যাই সাবা।
সাবা প্লিজ, আমি তোমাকে মিনতি করছি, এটা থেকে আমাকে বাঁচাও। তুমি নিজেও বাঁচো, সুন্দরভাবে বাঁচো, স্বাধীনভাবে বাঁচো। সাবা, আমি আপনাকে একটা কথা দিতে পারি। সোহেলের কোনো রকমের ক্ষতি আমি হতে দেব না। যারা আমাকে হুমকি দিচ্ছে, না তাদের দিক থেকে, না প্রশাসনের দিক থেকে। সোহেল, তোমার সাবার সাথে দেখা হয়েছে? হ্যাঁ পালকি, এই যে মাত্র দেখা করে এলাম। আর বলো না, অফিসে এমনিতে দেরি হয়ে গেছে। ভাগ্য ভালো যে আদনান সাহেব আমাকে নামিয়ে দিয়ে গেছেন। সাবা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সাবা ভালো আছে। আচ্ছা ঠিক আছে, তুমি অফিসে যাও, পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ ওকে। এই সুমন, এই যে ভাইজান, কই থাকেন কন্ত দেহি? সকাল থেকে সিও স্যারের মাথা গরম, আপনার খুঁজতেছে, তাতেই যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। হ, তাতেই যান। স্যার, আমায় ডেকেছেন? কোথায় ছিলে? স্যার বাইরে একটু কাজ ছিল। তাহলে সেটাই করো, অফিসে কাজ নিয়েছো কেন? তো তোমার সেই বিখ্যাত চা কোথায়? জি স্যার। যাও যাও, চা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা শোনো, শরীফকে পাঠিয়ে দাও, ওকে সকাল থেকে দেখছি না। জি স্যার। শরীফ, তোমার তো আজকে শরীরটা খারাপ, তারপরও আজকে অফিসে যাবে? শরীর এত খারাপ না যে অফিসে যেতে পারবো না। তাছাড়া জরুরি কাজ আছে। অফিসে তো তোমার প্রতিদিনই জরুরি কাজ থাকে, আজকে আমার সাথে থাকো না শরীফ, প্লিজ। এভাবে বললে তো অফিসে যাওয়া মুশকিল হয়ে যাবে, কিন্তু কি করবো বলো, অফিসে তো যেতেই হবে। না প্লিজ 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 আজকে থাকো। ভাইয়া। শরীফ, কই তুই? সিও স্যার তোকে খুঁজছে। ও ভাইয়া, আমার একটু জ্বর জ্বর লাগছে, এই জন্য দেরি হচ্ছে। আচ্ছা আমি এক্ষুনি বেরোচ্ছি। জ্বর? না তাহলে আসিস না, আমি বলে দেব। তুই বললি কি আর হবে? কেন হবে না, বলবো জ্বর তাই আসছিস না। আর একটা মানুষের কি জ্বর হতে পারে না? ঠিক আছে বলে দেখ, তাহলে আজকে আসছি না। এবার খুশি দাও। খুশি হই কি করে? তুমি কি আমার কথায় থাকছো নাকি? থাকছো তো তোমার ভাইয়ের কথায়। চাচি, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা। পাখি, টাকা আছে তো তোমার কাছে? আছে, একটু কম আছে, কিন্তু আমি ম্যানেজ করে নিতে পারবো। ম্যানেজ করে নেবে? আর কত ম্যানেজ করবে পালকি? এই বাড়িতে আসার পর থেকে তুমি সব কিছুই ম্যানেজ করে চলেছ। এই পরিবারের কথা ভেবে শেষ পর্যন্ত চাকরিটাও ছেড়ে দিলে, এখন বাজার করার টাকাটাও নেই। অথচ এই বাড়ির আর কারো কোনো খেয়াল নেই সেদিকে। রোমানা, কারোর কোনো খেয়াল নেই কথাটা কি ঠিক? আসলে আমাদের আদরের বউ পালকি, সেই তো কোনো দায়িত্ব কাউকে দিতে চায় না। সব দায়িত্ব নিজের কাঁধের উপরে নিতে হবে। কেন পালকি? আর কত করবে? ঠিকই তো পালকি, তোমার এবার একটু নিজের দিকে খেয়াল করা উচিত, আর আমাদের সবাইকেও ওর প্রতি খেয়াল রাখতে হবে। একদম ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। শোনো, পালকি হচ্ছে আমাদের এই বাড়ির প্রাণ। পালকির যদি কিছু হয়ে যায় তাহলে
এই বাড়ির দায়িত্ব কে নেবে? এই বাড়িটাকে দেখে রাখবে কে? বাড়ি তো অন্যের হাতে চলে যাবে। কি যে বলেন না খালা। সত্যি বলছি পালকি, তোমার উচিত এখন তোমার দায়িত্বগুলো বন্টন করে দেওয়া। ফুলকি তো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর শরীফ ওকে কিছুই বলছে না। তা না হলে কি নিজের বেতনের সব টাকা তুলে দেয় ওর হাতে? বাবা, আজকে তো তুমি একদম উল্টো সুরে কথা বলছো নওশিন। খোঁজ আমার ছোড়ো মানা মার। আসলে আমার ঠোঁটটা একটু কাটা তো, মুখে যখন যা আসে বেফাস বলে ফেলি, কোনো কিছু না ভেবেই। যাই হোক, বাদ দাও। শরীফের কি উচিত না বাড়ির দায়িত্বটা নেওয়া, সবকিছুর দায়িত্বটা নেওয়া? না না খালা, ওরা ছোট মানুষ, ওরা কেন আসবে? এই ভুলটাই তুমি সব সময় করে আসছো। সব সময় ওদেরকে ছোট ছোট বলে সারা জীবন ছোট করে রাখছো। দেখো, তুমি ওদেরকে কিছু বলছো না, কিন্তু আমাদেরকে তো বলছো। না মানে মুখে বলছো না, কিন্তু এই যে তুমি হাতে লিস্ট নিয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছ টাকার জন্য, বাজার করতে পারছো না, এটা দেখে কি আমরা কিচ্ছু বুঝতে পারি না? পালকি, তোমাকে এভাবে দেখতে তো আমাদের খারাপ লাগে, কষ্ট লাগে। তাই বলছি, এখনই সময়। তোমার ভাবনাটা কিন্তু একদম ঠিক পালকি। শরীফ আর ফুলকি এই সংসারের কিচ্ছু রাখবে না যদি এভাবে চলতে থাকে। এখনই শরীফের লাগামটা টেনে ধরতে হবে। এসব ভাবির ভাবনা নাকি তোমার চাওয়া খালা? শরীফ, আমি আর পালকি তো তোর কথাই বলছিলাম। আয় আয়। হ্যাঁ হ্যাঁ, তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার নেই। ভাবি, টাকা নিয়ে আমাকে বললেই পারতেন, আমি দিয়ে দিতাম। এর আগেও তো দিয়েছি। এভাবে সবার মধ্যে আমাকে নিয়ে আলোচনা না করলে পারতে। না না শরীফ, তুমি আমাকে ভুল বুঝছো। যেতে হবে? আরে তুমি তো তোমার হাত খরচে সব টাকা দিয়ে দিচ্ছ, এরপর কিন্তু বলতে পারবে না যে আমাকে হাত খরচে টাকা দাও। বলে দিলাম কিন্তু। লাগবে না শরীফ, আমার কাছে যেটা আছে সেটা দিয়ে হয়ে যাবে। দেখলি তুই টাকা দিলি, সেই টাকা নিল না, উল্টা তোকে অপমান করে চলে গেল। সোহেল চাকরি পেয়েছে না, এই কারণেই পালকি তোকে অপমান করার সাহস পেয়েছে। ভাই আর কয় টাকা চাকরি করেছে আমাকে? হ্যাঁ রে শরীফ, সোহেল আসলে কত টাকা বেতন পায়? এসবের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগছে না। আমি অফিসে গেলাম। কিন্তু তুমি তো দেখলি, যেই কাজ মুখে বিষ দিয়ে হয় না, সেটা মুখে এক ফোঁটা মধু দিয়ে কত সুন্দরভাবে হয়ে যায়। এই বাড়ির প্রত্যেকটা মানুষ এখন জানবে আমরা পালকির পক্ষে। এতেই এই বাড়ির সবাই পালকির বিপক্ষে চলে যাবে। সারা অফিস কি দেখছে? সারা অফিস দেখছে আমার ডেস্কে বসে একজন পিয়ন কাজ করছে। পালকি, কি হয়েছে তোমার? আরে দেখি, চলো সাবধানে। ভুলে যাস না ভাইয়া, তুই এই অফিসের সামান্য একজন পিয়ন, আর আমি অফিসার। তুই কোনোদিনই আমার চেয়ারে বসতে পারবি না। আমি কয়েকদিন ধরেই খেয়াল করছি পালকির ওপর দিয়ে অনেক স্ট্রেস যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো দুলা ভাই, আমিও খেয়াল করেছি। শেষ হয়েছে? জি স্যার, শরীফ স্যার যদি একটু চেক করে দিতেন। চেক করা লাগবে না, এক্ষুনি প্রিন্টার নিয়ে আসো। স্যার আমি নিয়ে আসছি। আপনি না, তুমি।